জি স্যার। আচ্ছা, এই কবিতাটা তুমি কতটুকু হয়েছিল বলো তো? এই পর্যন্ত হয়েছিল? তুমি দেখছিলা? এই পর্যন্ত দেখছিলা? হুম, হুম। মনে আছে? না স্যার, এ পর্যন্ত আরেকটু উপরে। আচ্ছা, আমি আবার প্রথম থেকে বলে যাই, হ্যাঁ? জি। বিসমিল্লাহির রহমানির রহিম। কবিতাটা হলো দ্য স্কুল বয় বাই উইলিয়াম ব্লেক। এটা একটা কবিতা। এখানে কবি কি বলতে চাচ্ছেন, মানে এখানে একটা শিশু, স্কুলের একটা স্টুডেন্ট, সে কি চাচ্ছে? সে সে ঘুম থেকে সকালে উঠতে চায় কোন কোন সময়? আই লাভ টু রাইজ ইন এ সামার মর্ন। মর্ন মানে মর্নিং। সে বলছে জি। যে সে সামার মর্নিং এ উঠতে খুব পছন্দ করে, ভালোবাসে মন থেকে। কখন? যখন পাখি গাছে গাছে গান গায়। ওকে, আচ্ছা। আবার কখন জি। সে উঠতে চায়? যখন দূরবর্তী কোনো স্থানে শিকারী যখন উইন্ডস হিজ হর্ন, যখন শিকারী শিকারের উদ্দেশ্যে জোরে হুইসেল বাজিয়ে বা আওয়াজ করে যখন আসে, তখন সে শুনতে, এই এই সাউন্ড, এই শব্দ শুনতে সে ঘুম থেকে উঠতে চায়। সে ঘুম থেকে উঠতে চায় কেন সামার মর্নিং এ? কারণ সে স্কাইলার্ক পাখির সাথে গান গাইতে চায়। তো এই যে স্কাইলার্ক, এই যে ডিস্ট্যান্ট হান্টসম্যান, এই যে বার্ড, সিঙ্গিং বার্ড, এগুলো হলো তার তার জন্য মধুর বন্ধু, ওর জন্য মধুর সঙ্গী, সুইট কোম্পানি। সে, মানে এই দেখো এখানে নোট অফ এক্সক্লামেশন ব্যবহার করা হয়েছে, দেখো। অর্থাৎ এক্সক্লামেটরি সেন্টেন্স এখানে ব্যবহার করা হয়েছে, মানে মানে এই এদেরকে নিয়ে ওর চিন্তা ভাবনা, ওর জগৎটা হলো এদেরকে নিয়ে। স্কাইলার্ক পাখি, তারপরে বার্ড, গাছে গাছে গান গায়, ডিস্ট্যান্ট হান্টসম্যান, তাদেরকে নিয়ে তার জগৎ, এদেরকে খুব ভালো লাগে ওর। কিন্তু যখন তাকে সকালবেলা স্কুলে যাইতে বলে সামারের মর্নিং এ, তখন সে বলছে যে ইট ড্রাইভস অল জয় অ্যাওয়ে, সমস্ত আনন্দকে এটা দূরে উড়িয়ে নিয়ে যায়। কেন? কারণ হচ্ছে যে আন্ডার এ ক্রুয়েল আই আউটওয়ার্ন, কারণ স্কুলে গিয়ে সে দেখতে পায় যে একজন খুব, মানে কড়া, একজন খুব কঠোর এবং কঠোর চোখে তাকে শাসায়, তাকে শাসন করে। আউটওয়ার্ন মানে একজন শিক্ষক, যার আউটওয়ার্ন, চোখ বৃদ্ধ হয়ে গেছে, বা চোখে তার দুর্বলতা আছে, বা তার জীর্ণ শীর্ণ চোখ নিয়ে, বা এরকম একটা বিষয় যেটা মানে গদবাঁধা বিষয় নিয়ে তাকে সবসময় শাসন করে। দ্য লিটল ওয়ান্স স্প্যান্ড দ্য ডে, এই ছোট বাচ্চাগুলো দিন পার করে স্কুলে এইভাবে। ইন শাইং অ্যান্ড ডিসমে, কিভাবে? হায় হতাশ করে এবং গুমরা মুখে, ডিসমে দুঃখ কষ্টে। দেন অ্যাট টাইমস আই ড্রুপিং সিট, দুঃখ প্রকাশ করছে। কথাটা কখন বলে মানুষ? যখন দুঃখ হয়। হ্যাঁ, আবার এখানে ও, ও কথাটা কখন বলে? ও, ও বলে যখন খুব আনন্দের সময়। এখানে এক্সপ্রেশন গুলো দেখলে বোঝা যায়। হ্যাঁ, এই যে ও আবার এখানে ব্যবহার করা হয়েছে, কিন্তু এটা হঠাৎ করে দুঃখ অর্থে। ও ইট ড্রাইভস অল জয় অ্যাওয়ে, মানে ও শব্দটা যখন দুঃখ হয় তখনও বলে, আবার যখন সুখ হয় তখনও বলতে পারে। এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্স ব্যবহার করা হয়েছে। এরপরে দেখো কি বলছে এখানে, আন্ডার এ ক্রুয়েল আই আউটওয়ার্ড দ্য লিটল ওয়ান্স স্পেন্ড দ্য ডে ইন শাইং অ্যান্ড ডিসমে, দেন এট টাইমস আই ড্রুপিং সিট। ড্রুপিং মানে মাথা নুয়ে যাওয়া, মাথা নুয়ে রাখা। মাঝে মাঝে দেখা যায় কি সে বসে বসে ঝিমায়। অ্যান্ড স্পেন্ড দ্য ডে ইন অ্যাংশাস, স্পেন্ড মেনি অ্যান অ্যাংশাস আওয়ার, এবং তার ঘন্টাগুলো অতিক্রম করে, মানে টেনশন, খুব একটা দুশ্চিন্তাগ্রস্ত সময় অতিক্রম করে, যে কখন এই এর থেকে বের হতে পারবে, কারণ আনন্দ নেই। নর ইন মাই জি। বুক ক্যান আই টেক ডিলাইট, তো শিশুটা বলছে যে সে তার বইয়ে কোনো আনন্দ পায় না। নর সিট ইন লার্নিংস বাওয়ার, না পারে সে জ্ঞান অর্জনের যে বাওয়ার মানে হোম, যে উন্মুক্ত জায়গা, সে উন্মুক্ত ঘরে সে প্রবেশ করতে পারে না এবং বসতেও পারে না। জ্ঞানের রাজ্যে প্রবেশ করে সেখানে বসতেও পারে না, বই থেকে কোনো আনন্দ পায় না। তারপরে নেগেটিভ কথাবার্তা এখানে, অ্যাংশাস আওয়ার, তার জন্য এটা। সে এখানে ড্রুপিং সিট, বসে বসে ঝিমায়। ওয়ার্ন থ্রো উইথ দ্য ড্রিয়ারি শাওয়ার, ওয়ার্ন থ্রো মানে কোনো কিছুর ভিতর দিয়ে ছিদ্র করে ফেলা। উইথ দ্য ড্রিয়ারি শাওয়ার, ড্রিয়ারি মানে হলো
শাওয়ার মানে হলো তোমার বৃষ্টি, অর্থাৎ এই যে জ্ঞানের ক্ষেত্রে যখন বৃষ্টিটা আমার সুন্দর না হয়, যখন দেখা যায় যে বৃষ্টি খুব তীক্ষ্ণ হয়, তখন কি হয়, একটা জিনিসকে ছিদ্র করে ফেলে, বা একটা জিনিস যখন খুব জোরে প্রবাহিত হয় তখন কি হয়, একটা জিনিসকে ছিদ্র করে ফেলে। তো যেখানে জ্ঞান অর্জন করে, জ্ঞান অর্জনটাকে এখানে মানে পড়াশোনাটাকে এখানে তুলনা করেছে ড্রিয়ারি শাওয়ারের সাথে, অর্থাৎ শাওয়ারটা, বৃষ্টিটা কেমন, খুব ভয়ানক, খুব জোরে, খুব মানে ইয়াভাবে প্রবাহিত হচ্ছে। আর ড্রিয়ারি শব্দের অর্থটা আমরা একটু আবার দেখি। ড্রিয়ারি শব্দটা ওই দিন তোমাকে দেখিয়েছিলাম, আবার একটু দেখি। দেখো, একটা জিনিস শিখলে ভালো করে শিখো, তোমার কাজে দিবে। ড্রিয়ারি আমি দেখাচ্ছি। এই যে দেখো এখানে ড্রিয়ারি মানে হচ্ছে ডাল, ড্র্যাব, আনইন্টারেস্টিং, ফ্ল্যাট। লিখে বলতে পারো যে ড্রিয়ারি মানে খুবই অমজাদার, ডাল, নিরস, ফ্ল্যাট, একদম একদম সমান্তরাল, কোনো মজা নাই, ড্রাই, বানাল, খুব সাধারণ, ব্লান্ট। এই যে ব্লান্ট শব্দটা এখানে নতুন পাওয়া যাচ্ছে। lacking strong features or characteristics and through therefore uninteresting। এর উচ্চারণটা কেমন? উচ্চারণটা তো ইয়াটা দিতে হবে, ওই যে Bland. সাউন্ডটা সহ শেয়ার করি, সাউন্ডটা সহ শেয়ার করি, দেখো। Bland. Bland. ব্লান্ট বলতে এখানে বোঝাচ্ছে আনইন্টারেস্টিং, ঠিক আছে? তাহলে ড্রিয়ারি মানে আনইন্টারেস্টিং, যে জিনিসটা মানে ইন্টারেস্টিং নাই, লাইফলেস, স্টেরাইল, টিডিয়াস, ওয়ারিসাম, বোরিং, আনএক্সাইটিং, আনস্টিমুলেটিং, ঠিক আছে? অনেক শব্দ আছে, সোল ডেস্ট্রয়িং, হ্যাঁ, এটা কি জেজুন, নেইভ, সিম্পলিস্টিক এন্ড সুপারফিশিয়াল। Jejune. Jejune. জিজুন, জিজুন মানে হলো ড্রাই, আনইন্টারেস্টিং, মানে কোনো মজা নাই, এটা মানে যে জিনিসটা আনইন্টারেস্টিং, মানে লেখার ক্ষেত্রে এটা বোঝাচ্ছে আর কি, লেখার ক্ষেত্রে জিজুন মানে আনইন্টারেস্টিং, আনইন্টারেস্টিং, ড্রাই, যেটার মধ্যে কোনো মজা নাই। জয়লেস, চেয়ারলেস, wretched, dismal, bleak, dark, dingy, murky, overcast। এই যে dingy মানে হচ্ছে uninteresting, মানে dreary, Dingy. dingy, dingy, Dingy. dingy, dingier, dingiest, gloomy and drab। যে জিনিসটা মানে uninteresting, যে জিনিসটা অন্ধকার, যে জিনিসটা মজা নাই, যেটার মধ্যে কোনো মানে নতুনত্ব নাই, এটা একটা নতুন শব্দ, ভ্যাপিড। Vapid. Vapid. Vapid, vapid মানে হলো offering nothing that is stimulating or challenging, bland, মানে যেটা মধ্যে কোনো মজা নাই, হ্যাঁ, vapid, নেগেটিভ মিনিং আর কি। monotonous, uneventful, run of the mill, ঠিক আছে, prosaic, pedestrian, commonplace, everyday, unexceptional, unmarkable, সবই, হ্যাঁ। তারপরে রিপিটেটিভ, ho-hum, এই যে ho-hum একটা শব্দ নতুন, used to express boredom or resignation, বিরক্ত প্রকাশ করতে। Ho-hum. ho-hum, Ho-hum. ho-hum, ঠিক আছে। ho-hum মানে যেটা আনইন্টারেস্টিং, ঠিক আছে, আনইন্টারেস্টিং, doleful, mournful, glum, এই যে doleful, Doleful. doleful, expressing sorrow, mournful, misfortune, a doleful look, expressing মানে লুকটা কেমন তার, doleful মানে খুবই আনইন্টারেস্টিং, যে খুবই দুঃখজনক একটা তার চেহারা, ঠিক আছে। এই যে এখানে বিষয়গুলো এখানে বলেছে, এবারে এই যে এটা quotidian, Quotidian. quotidian, quotidian মানে খুব mundane, এভরিডে, খুবই সাধারণ, খুবই আনইন্টারেস্টিং, মানে যেটার মধ্যে কোনো মজা নাই। তোমাকে মানে শব্দগুলা শেখাচ্ছি, এট দ্য সেম টাইম আর অপোজিট হলো এক্সাইটিং, যেটা মজাদার, এক্সাইটিং, চিয়ারফুল, ব্রাইট, হ্যাঁ, ব্রাইটও কিন্তু তোমার মজাদার অর্থে ব্যবহৃত। মেলানকলিক, এটাও ব্যবহৃত হয় হতাশাগ্রস্ত, যেটার মধ্যে কোনো মজা নাই। তারপরে ব্লাডলেস,
vapid, uninspiring. ওকে, তাহলে আমরা এখান থেকে শিখে গেলাম এই শব্দগুলা। আমরা আবার আমাদের লেসনে চলে যাই। দেখো এখানে কি বলছে যে ওয়ার্ন থ্রো উইথ দ্য ড্রিয়ারি শাওয়ার। এখন ড্রিয়ারি শাওয়ার বলতে বোঝাচ্ছে এই যে পড়াশোনাটাকে মনে করতেছে একটা জ্ঞানের বৃষ্টির সাথে। তো এখানে যে শিক্ষকরা যে জ্ঞানের বৃষ্টি বিতরণ করছে বা জ্ঞান বিতরণ করছে, এগুলো ড্রিয়ারি শাওয়ারের মতো। মানে একদম বোরিং একটা শাওয়ার হলে যেরকম কোনো কিছুকে ছিদ্র করে ফেলে, মনে যেন মানে মাথার ভিতরে থাকতেছে না, মাথার ভিতর দিয়ে ছিদ্র করে বের হয়ে যাচ্ছে, অর্থাৎ পড়াশোনাটা এক কান দিয়ে ঢুকতেছে আরেক কান দিয়ে বের হয়ে যাচ্ছে, এরকম আমরা বলি না? তখন আমরা এই লাইনটা ব্যবহার করতে পারি যে ওয়ার্ন থ্রো উইথ দ্য ড্রিয়ারি শাওয়ার, ওয়ার্ন থ্রো উইথ দ্য dreary shower. How can the bird that is born for joy sit in a cage and sing? কিভাবে এটা সম্ভব হতে পারে যে পাখিটা আনন্দের জন্য জন্মেছে এবং সে কেজে বসে আছে? সে মানে পাখির কাজ কি? পাখির কাজ হলো আকাশে উড়বে, গান গাইবে, তাই না? কিন্তু সে যখন একটা কেজে, সে যখন একটা কেজ মানে বুঝো, কেজ মানে কি বলতো? কেজ খাঁচা। খাঁচা, হ্যাঁ। পাখি যখন খাঁচায় থাকে তখন সে গান গায়, ঠিক আছে, গান গাইতে পারে, আবার অনেক সময় গান গায় না। কিন্তু বাচ্চারা তো এইভাবে তাদেরকে বন্দি করে রাখা যাবে না, তাদেরকে আনন্দের সুযোগ দিতে হবে। হাউ ক্যান আ চাইল্ড when fears annoy? কিভাবে এটা সম্ভব হতে পারে যখন একটা শিশু যখন তাকে ভয় ভীতি পেয়ে বসে, বা droop his tender wing, তার যেই পাখা আছে, পাখি যেমন ভয় পেলে তার কচি পাখাগুলোকে নিচের দিকে নামিয়ে ফেলে, ড্রুপ করে ফেলে, ফল ডাউন করে, ঠিক সেরকম বাচ্চারাও তো পাখির মতোই। তারা যখন ভয় পায়, তারা যখন আনন্দ করতে পারে না, তারা যখন একটা জায়গায় আবদ্ধ থাকে, তখন তারা কি করে? নিজেদেরকে ভয়ে ভীত হয়ে নিজেদেরকে সে পাখির মতোই খাঁচার ভিতরে বসে থাকে এবং নিজেদের হাত পা গুটিয়ে বসে থাকে। সে নিচের দিকে চুপচাপ বসে থাকে, তার যে মেধা বিনষ্ট হয়ে যায় and forget his youthful spring, এবং তার সেই বসন্তের দিনগুলো সে ভুলে যায়, আনন্দের দিনগুলো সে ভুলে যায়। ও ফাদার অ্যান্ড মাদার ইফ বার্ডস আর নিপড, বার্ডস বলতে ফুলের কুড়ি, আর নিপড মারা যাওয়া, মেরে ফেলা, টিপে হত্যা করা, গলা টিপে হত্যা করা। তো এখানে বলছে যে ওহে বাবা এবং মায়েরা, তোমরা যদি কুড়িতে কুড়িতে মুকুল ঝরিয়ে দাও, তোমরা যদি কুড়ি যখন ফুলের কুড়ি আসে, কুড়ি থেকে আস্তে আস্তে ফুল ফোটে, তাই না? কুড়ি যখন ধরে গাছে, সে বার্ডস গুলো, মুকুল গুলো তোমরা নষ্ট করে দাও, নিপ্ট করে দাও, and blossoms blown away, তোমরা যদি ফুলগুলিকে তোমরা যদি বাতাসের মাধ্যমে জোরে ঝাঁকিয়ে বাতাস ফুলগুলোকে ফেলে দাও, হ্যাঁ, মানে এখানে বোঝাচ্ছে, বাচ্চাদেরকে বোঝাচ্ছে যে বাচ্চাদেরকে যদি তাদের আনন্দ করতে না দেওয়া হয়, তাদের আনন্দের দিনগুলোকে নষ্ট করে ফেলা হয়, তাদের আনন্দ থেকে বঞ্চিত করে দেয়, and if the tender plants are stripped, অথবা যদি কচি গাছ যদি আমরা স্ট্রিপ করি, স্ট্রিপ মানে টেনে তুলে ফেলা। তো বাচ্চাদেরকে যদি স্কুল থেকে আমরা বিতরণ করি বা আনন্দ থেকে তাদেরকে স্ট্রিপ করি, বঞ্চিত করি, অফ দেয়ার জয়েস ইন দ্য স্প্রিঙ্গিং ডে, তাদের স্প্রিঙ্গিং ডেতে, তাদের যে আনন্দের দিনগুলোতে, তাদের বসন্তকালে যদি আমরা তাদের আনন্দ থেকে তাদেরকে বঞ্চিত করি, কিভাবে? বাই সরো অ্যান্ড কেয়ারস ডিসমে, দুঃখ এবং ডিসমে, গুমরা আনন্দ, তাদের ডিসমের মাধ্যমে, কষ্টের মাধ্যমে, দুঃখের মাধ্যমে তাদেরকে যদি আমরা তাদের সেই বসন্তের দিন থেকে বঞ্চিত করি, তাহলে কবি বলছেন যে হাউ শ্যাল দ্য সামার অ্যারাইজ ইন জয়? কিভাবে এটা সম্ভব হতে পারে যে এই যে গ্রীষ্মকাল, কিভাবে তাদের জীবনের গ্রীষ্মকাল আনন্দে কাটবে, তাদের জীবনের আনন্দ থাকবে না, অর দ্য সামার ফ্রুটস অ্যাপিয়ার, অথবা কিভাবে ভবিষ্যতে কোনো এক গ্রীষ্মকালে তারা জীবনে জাতির কর্ণধার হবে। অর্থাৎ সামার ফ্রুট মানে কিভাবে তারা ভবিষ্যতে বড় হয়ে ভালো কিছু করবে, যাদের সাহস নাই, যাদের কলিজা কাঁপে, যারা মুক্ত দেখে অভ্যাস নাই। অর হাউ শ্যাল উই গ্যাদার হোয়াট গ্রিভস ডিস্ট্রয়, যখন আমাদের দুঃখ আমাদেরকে জরাজীর্ণ করে ফেলবে, তখন তারা তো টিকতে পারবে না। অর ব্লেস দ্য মেলোইং ইয়ার, অথবা তারাই বা বড় হয়ে কিভাবে পরবর্তী তাদের প্রজন্মকে মেলো করবে, তাদের প্রজন্মকে কিভাবে আরো উন্নত মিক্স করবে। when the blast of winter appear, যখন তাদের জীবনে উইন্টার আসবে। উইন্টার মানে, উইন্টারকে বলা হয় যে কষ্ট, ঠিক আছে। আচ্ছা, একটা শব্দ এখানে মেলোইং ইয়ার মানে ফ্রুটফুল ইয়ার বা ভবিষ্যতের, এটা আমরা দেখবো একটু।
এটা মিনিংটা একটু দেখবো, ইম্পর্টেন্ট একটা শব্দ, মেলোয়িং ইয়ার। আচ্ছা, অ্যাডজেক্টিভ। মেলোয়িং মানে এখানে বোঝাচ্ছে, আচ্ছা, মেলোয়িং মানে স্মুথ। আচ্ছা, মেলোয়িং মানে সিজন, কন্ডিশন, ফ্রেশ। হ্যাঁ, আচ্ছা, মেলোয়িং ইয়ার। Make or become mellow, mellowing, আচ্ছা, ম্যাচিউর ইয়ার মানে তারা যখন ম্যাচিউর হবে, তারা যখন বড় হবে, তখন তাদের অবস্থাটা কি হবে সেটাকে বলছে এখানে কবি। তারা যখন ম্যাচিউর হবে, এই যে আমরা দেখি এখানে আমরা বুঝে গেছি, এই যে অর ব্লাস দ্য মেলোইং ইয়ার, তাদের যখন মেলো হবে, তারা যখন মেলো হবে, তারা যখন ম্যাচিউর হবে, সে ম্যাচিউর বয়সে কিভাবে বর্তমানের অবস্থা যদি এরকম আনন্দহীন থাকে, অবস্থাটা স্কুলে বা পরিবেশ পরিস্থিতি এরকম থাকে, বাচ্চারা যদি আনন্দে বড় না হয়, লেখাপড়া না করতে পারে, কিভাবে তাদের ভবিষ্যৎটা ভালো হবে। when the blasts of winter appear, blast মানে কি, ব্লাস্ট মানে আচমকা হাওয়া, দমকা হাওয়া। এটা আমরা একটু দেখি, ব্লাস্ট, ব্লাস্ট এখানে ব্লাস্ট মানে বোঝাচ্ছে শক ওয়েভ, হঠাৎ করে, ব্যাং, ক্র্যাশ, ক্র্যাক, গাস্ট, ফ্লারি। ঠিক আছে, হঠাৎ করে যখন বাতাস আসবে তাদের জীবনে, হঠাৎ করে যখন একটা ব্যাং, জীবনে কষ্ট আসবে, তখন তো তারা সহ্য করতে পারবে না। ঠিক আছে, এই যে গেল, গেল মানে কি এখানে দেখি আমরা, Gale. এটা হলো তোমার ওয়েদার সংক্রান্ত একটা ওয়ার্ড। Gale. Very strong wind. I slept well despite the howling gales outside. Gale. গেল মানে এখানে খুব শক্ত বাতাস যখন প্রবাহিত হয়, তখন এটাকে বলা হয় গেল। আচ্ছা, এটা কি স্কোয়াল, স্কোয়াল, Squall. স্কোল, স্কোল, Squall. squall মানে sudden violent gasp of wind and localized storm, especially when bringing rain, snow or sleet. ঠিক আছে, Squall. স্কোল হঠাৎ করে দমকা বাতাস, এটা যখন হবে তখন আমরা ড্রট, ওয়াফট, পাফ, ফ্লারি, ব্রিজ। হ্যাঁ, এখানে আমরা এটা একটু দেখবো, ওয়াফট with reference to sand sound, pass or cause to pass gently through the air, move with a gliding motion, models wafted down the catwalk in filmy organza skirts. Waft. Woofed, move with a gliding motion, gliding motion এ নড়াচড়া করা। মডেল যখন তারা ইয়ে করে, আরেকটা হচ্ছে যে the smell of stale flat wafted out from the cafe, pass or cause to pass gently through the air, বাতাসের সাথে কোনো কিছু স্যান্ড যখন বের হয়, এটাকে বলা হয় ওয়াফট। Waft. woofed, woofed, woofed। ঠিক আছে, তাহলে আমরা শিখে গেলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি, আমাদের আবার টেক্সটে চলে যাই। তাহলে এখানে how shall the summer arise in joy, or the summer fruits appear, or how shall we gather what griefs destroy, or bless the mellowing year when blasts of winter appear। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখানে আমরা দেখি, আমরা চলে যাই এই যে এটাতে, লেসন 4 দেখতে পাচ্ছ, লেসন 4, দ্য স্টোরি অফ লিপি। ঠিক আছে, এখানে কি বলছে যে এটা একটু পড়ো তুমি, পারাবি, এখান থেকে পড়ো। Shilpi was only 15 years old when she married Rashid in 2008, marrying off daughters at an early age
is a standard practice for many families living in rural Bangladesh. At an early age, in a standard practice for many families living. এটা এটা এখান থেকে এখান থেকে হ্যাঁ After her wedding, Shilpi joined a local employment empowerment group that provides adolescents girls with the tools needed to gradually change cultural practices, particularly those pertaining to early marriage and pregnancy. স্যার এরপর থেকে পড়ান, আমার গলা ব্যথা করতেছে। আমি বলবো জি, আচ্ছা আমার গলা ব্যথা। আচ্ছা পার্টেনিং অর্থ কি বলো তো? তুমি খালি অর্থ বলবো, পার্টেনিং অর্থ কি? জানি না। রিলেটিং পার্টেনিং অর্থ খাতায় লিখে রাখো, রিলেটিং মানে সম্পর্কিত, পার্টিকুলারলি দোজ রিলেটিং টু আর্লি ম্যারেজ এন্ড প্রেগন্যান্সি অর্থ কি? গর্ভধারণ। ইয়েস, গুড, এটা আবার মাশাআল্লাহ ভালো জানো। গুড। আচ্ছা এটা এম্পাওয়ারমেন্ট অর্থ কি? এম্পাওয়ারমেন্ট অর্থ কি? জানি না। আচ্ছা এম্পাওয়ারমেন্ট অর্থ আমি বলতে পারি তোমাকে সরাসরি, কিন্তু আমি তাও তোমাকে সিনোনিম গুলো দেখাই। এটা একটা খুব একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, ঠিক আছে? এটা প্রায় ক্ষেত্রে এটা ভর্তি পরীক্ষা এবং বিভিন্ন জায়গায় এটা আসে, এই জন্য আমি তোমাকে দেখাচ্ছি। এম্পাওয়ারমেন্ট এম্পাওয়ারমেন্ট এখানে ভালো শব্দ দেয় নাই, আচ্ছা দেখি অন্য জায়গায় দেখি। এম্পাওয়ারমেন্ট the granting of power to perform various acts or duties, কোনো দায়িত্ব পালন করার জন্য কাউকে পাওয়ার গ্র্যান্ট করা, পাওয়ার দেওয়া, পাওয়ার অনুদান করা। যেমন the empowerment of ক্ষমতায়ন করা কাউকে, the empowerment of her husband to make medical decisions on her behalf is clearly stated in her living will. যেমন তোমাকে তোমার বাবা ক্ষমতা দিল যে তুমি আজকে থেকে কি করতে পারবা, ধরো মাসে তুমি 1 লাখ টাকা খরচ করতে পারবা, এরকম একটা পাওয়ার দিল, দ্যাট ইজ কল্ড এম্পাওয়ারমেন্ট, তোমাকে অথরাইজ করলো কেউ। তাহলে এম্পাওয়ারমেন্টের সিনোনিম গুলো কি কি আছে? অ্যাক্রিডিশন, কাউকে অ্যাক্রিডিশন করা, অথরাইজেশন করা, কমিশন দেওয়া কাউকে, ডেলিগেশন করা, লাইসেন্সিং করা কাউকে, লাইসেন্স দেওয়া কাউকে, ম্যান্ডেট করা। মানে ম্যান্ডেট করা মানে তাকে আমি ক্ষমতা দিলাম যে ঠিক আছে তুমি এটা করো। জনগণের ম্যান্ডেট বলে না, যে জনগণের ম্যান্ডেট নিয়ে এই সরকার ক্ষমতায় আসছে, মানে জনগণের লাইসেন্স, জনগণের গ্র্যান্টিং অফ পাওয়ার, জনগণ তাকে পাওয়ার এক্সারসাইজের ক্ষমতা দিয়েছে যে তুমি এটা করো। আর কি কি আছে? কমেন্ডেশন, কনসাইনমেন্ট, এন্ট্রাস্টমেন্ট, ফ্যাসিলিটেশন, ফস্টারিং, প্রমোশন, কমান্ডিং, ডিরেক্টিং, অর্ডারিং। ঠিক আছে, সুন্দর শব্দ এগুলো, তাই না? অ্যাক্রিডিশন, অথরাইজেশন, কমিশন, ডেলিগেশন, লাইসেন্স, ম্যান্ডেট, মনে থাকবে এটা। এই শব্দটা কিন্তু ভর্তি পরীক্ষা আসে, লিখে রাখ, তুমি লিখে রাখতে পারো। লেখছো? হ্যাভ ইউ রিটেন? না। হ্যাঁ না স্যার, লিখি নাই। আচ্ছা তুমি লিখে রাখতে পারো, অথবা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ইফ ইউ লাইক টু ডু। হ্যাঁ, আমি স্ক্রিনশটই নিচ্ছি। ওকে, এটা স্ক্রিনশট নিয়ে রাখো, এটা তোমার জন্য ভালো হবে। এই শব্দটা মানে মোস্ট অফ দ্য কেসে এই শব্দটা আসে, খুব একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড। আমি যে শব্দগুলো আলোচনা করব এগুলো মনে করবা ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তুলেছো? স্ক্রিনশট নিয়েছো? জি স্যার। ওকে, তারপরে আমরা চলে যাচ্ছি আরেকটাতে, আমাদের টেক্সটে চলে যাচ্ছে। এখান থেকে আমরা ওয়ার্ড যেটা
মনে করবো যে দরকার আমরা শিখবো। তাইলে এখানে কি বলছে, আমরা অর্থগুলো বুঝে ফেললাম। তাহলে আর পার্টেনিং অর্থ কি বলেছিলাম যেন? পার্টেনিং মনে আছে? হ্যাঁ, জি, কি বলতো? দাঁড়ান দেখা বলতেছি। পার্টেনিং লিখে রাখবা, তুমি লিখে রাখলে তোমার মন থাকবে, এটা তোমার কাজে দিবে ভর্তি পরীক্ষায়। এই ওয়ার্ড গুলো কিন্তু ইম্পর্টেন্ট। কি বলছিলাম স্যার? পার্টেনিং অর্থ হলো রিলেটিং, সম্পর্কিত, কোনো কিছুর সাথে রিলেটেড। পার্টেনিং টু early marriage and pregnancy। আচ্ছা, তাহলে এখানে the group's activities include discussions on how to most effectively change behavior। আমি লাইনগুলো পড়তেছি, তুমি যেখানে বুঝবে না আমাকে বলবা, কেমন? the group's ওকে স্যার। activities, এই যে শিল্পী 15 বছর বয়স, তার বিয়ে হয়েছে, সে একটা এম্পাওয়ারমেন্ট গ্রুপে জয়েন করেছে, অর্থাৎ নারীদেরকে কিভাবে ক্ষমতা ট্রান্সফার করা যায় তাদের কাছে লোকালি, এই ধরনের একটা গ্রুপ এগুলো শিখায়। provides adolescent girls with the tools needed to gradually change cultural practice, যে কালচারাল প্র্যাকটিস গুলো কিভাবে চেঞ্জ করা যাবে, particularly those pertaining to early marriage and pregnancy, কিভাবে আর্লি ম্যারেজ এবং প্রেগন্যান্সিটা রোধ করা যায়, এই রিলেটেড ডিসিশন নেওয়ার মতো একটা ক্ষমতা, একটা একটা আন্ডারস্ট্যান্ডিং তাদেরকে বোঝানো হলো এই এনজিওর কাজ। লোকাল যে এনজিও আছে এদের কাজ হলো এম্পাওয়ারমেন্ট গ্রুপ। দ্য গ্রুপস অ্যাক্টিভিটিতে ভিতরে কি কি আছে? ইনক্লুড আছে ডিসকাশনস অন হাউ টু মোস্ট ইফেক্টিভলি চেঞ্জ বিহেভিয়ার, আচরণের পরিবর্তন শিখায় ওরা। কিসের আচরণ? রিলেটেড টু রিপ্রোডাক্টিভ হেলথ। মানে রিপ্রোডাক্টিভ হেলথ বলতে কি বোঝা যায় বলো তো? কি বোঝা যায়? রিপ্রোডাক্টিভ হেলথ বলতে কি বুঝো তুমি? তোমার কোনো ধারণা আছে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দ্য টার্ম রিপ্রোডাক্টিভ হেলথ? আচ্ছা, আমি দেখাচ্ছি না। তোমাকে, আমি দেখাচ্ছি। এখন এগুলা এইসব বইয়ে এমন এমন টার্ম ব্যবহার করেছে, এগুলো বোঝানো মুশকিল, ঠিক আছে? এই যে আমি তোমাকে দেখাচ্ছি, এই যে রিপ্রোডাক্টিভ হেলথ, WHO, ঠিক আছে? কি বলছে এখানে? রিপ্রোডাক্টিভ হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল এন্ড সোশ্যাল ওয়েলবিং, and not merely the absence of disease or infirmity in all matters relating to the reproductive system and to its functions and process. Reproductive health implies that people are able to have a satisfying and safe sex life, and that they have the capability to reproduce and the freedom to decide if, when, and how often to do so। এই যে এখানে বলছে around 25% of maternal deaths could be avoided if all women wishing to avoid pregnancy could use modern methods of contraception। ঠিক আছে? এই যে এগুলোকে বলা হয় রিপ্রোডাক্টিভ হেলথ, অর্থাৎ মানুষের এই যে বাচ্চা জন্ম দেওয়া বা তার সন্তান জন্মদান সংক্রান্ত যে স্বাস্থ্য, এটাকে বলা হয় রিপ্রোডাক্টিভ হেলথ। যেমন ব্রেন, যেমন মেন্টাল হেলথ, এটা অর্থ কি বলো? মানসিক স্বাস্থ্য, অর্থাৎ মানসিকতার সাথে জড়িত যে স্বাস্থ্যের যত্ন। হ্যাঁ, মানসিকতার সাথে জড়িত যেসব স্বাস্থ্যগত যত্ন। আচ্ছা, আর রিপ্রোডাক্টিভ হেলথ এটা কিসের সাথে জড়িত বলো তো? হ্যাঁ, বলতে পারো? মশা? না স্যার। মানুষের সেক্স লাইফ এটার সাথে না, জড়িত। পারি না। সেফ সেক্স, অর্থাৎ মানুষের যে সন্তান জন্ম, তার সেক্স লাইফ, তার পার্টনারের সাথে কিভাবে সে করবে সেক্স, বা কিভাবে তাদের ভবিষ্যৎ প্রজন্মটা আসবে, এই রিলেটেড বিভিন্ন সিদ্ধান্ত, এই রিলেটেড স্বাস্থ্যগত মানে কিভাবে ভালো থাকা যায়, ঠিক আছে? যেমন মানসিক স্বাস্থ্যের যত্ন কিভাবে নেই আমরা, যেমন আমরা ঘুমাই, আমরা ভালো বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, মেন্টাল একটু রিক্রিয়েশন করি, তাই না? ঠিক সেভাবে
এটারও কিন্তু একটা ইম্পর্টেন্স আছে মানুষের জীবনে, এটা যত্ন নিতে হবে, যা আমরা বুঝি না অনেক সময়, তাই না? তো এই রিলেটেড আমাদের গ্রামাঞ্চলের বা যারা লেখাপড়া কম তারা কিন্তু এগুলো জানে না, সেক্ষেত্রে এদেরকে এই সংক্রান্ত জ্ঞান দেওয়া হয়, এটাকে বলা হয় রিপ্রোডাক্টিভ হেলথ। এবার এবার মনে হয় বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা চলে যাচ্ছি আবার জি। আমাদের টেক্সটে। দেখো এখানে কি বলছে যে রিপ্রোডাক্টিভ হেলথ অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ান অন ওয়ান কাউন্সেলিং, প্রত্যেককে ওরা কাউন্সিল করে, এখানে পরামর্শ, অর্থাৎ এই প্রেগনেন্সি কিভাবে হবে, আর্লি ম্যারেজ হলে কিভাবে সমস্যার সমাধান করবে, এই রিলেটেড তাদেরকে ট্রেনিং দেয়। ইট অলসো অফার্স পিয়ার টু পিয়ার সাপোর্ট। পিয়ার টু পিয়ার মানে কি? পিয়ার টু পিয়ার মানে হলো যে মনে করো তুমিও ছাত্র, তুমি আরেকজন ছাত্রের সাথে আলোচনা করো পড়াশোনার বিষয়ে বা যে কোনো বিষয়ে, অর্থাৎ সহপাঠী থেকে সহপাঠী শিক্ষা, সাপোর্ট, একজনকে একজন সাপোর্ট করে। অ্যান্ড লাইফ স্কিলস, জীবনের দক্ষতা অর্জনের ক্ষেত্রে বিভিন্ন ট্রেনিং দ্যাট হেল্প অ্যাডোলেসেন্স সে নো টু আর্লি ম্যারেজ, যে যাতে এমন এমন তাদেরকে দক্ষতা শিখায়, জীবন এক্সপিরিয়েন্স শিখায়, এমন জীবন দক্ষতা অভিজ্ঞতা শিখাই দেয় যাতে তারা আর্লি ম্যারেজকে না করতে পারে। দ্য এম্পাওয়ারমেন্ট গ্রুপ ইজ ওয়ান অফ মোর দেন 10,000 groups supported by some local non-government organizations working all over Bangladesh. এই এম্পাওয়ারমেন্ট গ্রুপে ওয়ান অফ মোর দেন 10,000-এর বেশি এখানে গ্রুপ আছে, যে গ্রুপ তাদেরকে এই যে গ্রুপগুলোকে সাপোর্ট করে কারা? লোকাল নন গভর্নমেন্ট অর্গানাইজেশনস, এরা কিন্তু সাপোর্ট করে এই গ্রুপগুলোকে। These NGOs work through Canada's Adolescent Reproductive Health Project, যে কানাডার একটা রিপ্রোডাক্টিভ হেলথ প্রজেক্ট, অর্থাৎ অ্যাডোলেসেন্ট মানে কিশোর বয়সে মানুষের যে এই যৌন স্বাস্থ্য বিষয়ক যে কানাডার একটা প্রজেক্ট রয়েছে, একটা প্ল্যান রয়েছে, পরিকল্পনা রয়েছে, এটার মাধ্যমে ওরা এখানে এদেরকে ট্রেনিং দেয়, ঠিক আছে? which also aims to increase access to quality health services. এটা আরো aims, এটার আরো উদ্দেশ্য হলো টু ইনক্রিজ, বৃদ্ধি করা, অ্যাক্সেস, প্রবেশাধিকার, টু কোয়ালিটি হেলথ সার্ভিসেস ফর অ্যাডোলেসেন্টস, যারা কিশোর তারা যাতে ভালো হেলথ সার্ভিস পেতে পারে, সেটাও তাদের কিন্তু একটা উদ্দেশ্য, ঠিক আছে? ডিউরিং ওয়ান অফ দ্য গ্রুপ সেশনস, এই গ্রুপ সেশনের মধ্যে শিল্পী কেম টু আন্ডারস্ট্যান্ড the potentially harmful effects of early marriage and pregnancy. শিল্পী came to understand, শিল্পী বুঝতে পেরেছে যে the potentially harmful effects, এই যে সম্ভাব্য যে খারাপ যে ইফেক্টস রয়েছে, যে প্রভাবগুলো রয়েছে, সম্ভাব্য যে প্রভাবগুলো রয়েছে, এই প্রভাবগুলো কিসে? আর্লি ম্যারেজের এবং প্রেগন্যান্সির যেসব মানে হার্মফুল ইফেক্টস প্রভাব রয়েছে, সম্ভাব্য যে প্রভাবগুলো রয়েছে, এগুলো সম্পর্কে জানতে পারে। While maternal mortality in Bangladesh has declined by nearly 40% since 2001, 2001-এ বাংলাদেশে ম্যাটার্নাল মর্টালিটি, মায়েদের মৃত্যুর যে হার, এটা কিন্তু ডিক্লাইন হয়েছে, কমেছে। কত? নিয়ারলি 40%, 40% মায়েদের মৃত্যুর হার কমে গেছে। The rate remains high with 194 maternal deaths per 1 lakh live births in 2010. 2010 সালে জন্মগ্রহণ করা 1 লাখ শিশুর মধ্যে 194 জন মায়ের তাও মৃত্যু হয়েছে, ড্রপিং ফ্রম 322 in 2001. 2001 সালে ছিল মায়েদের মৃত্যুর হার ছিল এই যে 1 লাখে 322 জন, 2010 সালে হয়েছে 1 লাখে কয়জন? মাত্র 194 জন, উইথ এ প্রজেক্টেড ডিক্রিজ, এবং তাদের যে প্রজেক্টেড, তারা যে সম্ভাব্য যে ডিক্রিজটা বা কমতিটা আশা করেছিল টু 143 বাই 2015 সালে তারা চিন্তা করেছে যে 2010 সালে ছিল 322 জন, 2010-এ হইল 194 জন, এখন 2015-তে টার্গেট নিছে যে 143 জন হবে। গার্লস হু গেট প্রেগন্যান্ট আর এট রিস্ক অফ সিরিয়াস হেলথ কমপ্লিকেশনস, গার্লস যারা আছে তারা প্রেগন্যান্ট হয়, তারা রিস্কে থাকে হেলথ কমপ্লিকেশন, স্বাস্থ্যগত জটিলতার। দিস ইনক্লুড ডেঞ্জারাস হ্যামোরেজ এন্ড ফিস্টুলা, মানে ভয়ঙ্কর রকম হ্যামোরেজ
হেমোরেজ মানে কি? হেমোরেজ অর্থ কি বলতো? হ্যাঁ পারাবি? জানি না, আচ্ছা আমি জানি না স্যার। ওকে দেখাচ্ছি তোমাকে, একটা মিনিট। হেমোরেজ হ্যামারেজ মানে হলো ব্লিডিং হওয়া আর কি, রক্তক্ষরণ। এই যে বাচ্চা জন্ম দেওয়ার সময় যে ব্লিডিংটা হয় সেটাকে বলছে, দেখাচ্ছি আমি। এই যে এখানে রক্তক্ষরণে ব্লিডিং wound in the finger, এই যে রক্তক্ষরণ ব্লিডিং, হ্যামোরেজিং। আচ্ছা কি বলছে এখানে? কি বলছে এখানে দেখো, ব্লিডিং অলসো known as hemorrhage. Hemorrhage or simply blood loss is blood escaping from the circulatory system from damaged blood vessels. Bleeding can occur internally or externally, either through a natural opening such as the mouth, nose, ear, through the wound of skin. বুঝতে পারছো? তাহলে এই যে বাচ্চা জন্ম দেওয়ার সময় যে মায়েদের যে ব্লিডিং হয় এটার কথা এখানে বলছে হেমোরেজ। এই যে এখানে আমরা দেখি ইমেজে কি আছে, ইমেজে কিছু আছে কিনা। এই যে ব্লাডের যে হেমোরেজ হয়, ব্লাড হেমোরেজ রক্তক্ষরণ, তবে এই রক্তক্ষরণটা জন্ম দেওয়ার সময় যে রক্তক্ষরণ এটা অন্যরকম বিষয়। বাচ্চা জন্ম দেওয়ার সময় অবশ্যই মায়েদের একটা রক্তক্ষরণ হয়। আর একটা হলো ফিস্টুলা, ফিস্টুলা TULA, ফিস্টুলা। ফিস্টুলাটা আমি দেখাচ্ছি। আচ্ছা এখানে ফিস্টুলা বলতে কি বোঝাচ্ছে? এই যে ফিস্টুলা বলতে কি বোঝাচ্ছে? A fistula is an abnormal connection between two hollow spaces such as blood vessels, intestines or other hollow organs. তাও মনে বুঝো নাই না? আচ্ছা আমি বাংলা মিনিংটা দেখাচ্ছি। এই যে ভগন্দর, সংকীর্ণ পথ, সরুনালী, ঠিক আছে, যখন এই ধরনের ইয়াতে আসে তখন বোঝা যায় আর কি। ফিস্টুলা বাংলায় অর্থটা বোঝানো যাবে আর কি, অর্থাৎ সংকীর্ণ হয়ে যায় পথ। সরু মুখ বিশিষ্ট নল সদস্য দীর্ঘ ক্ষত, ভগন্দর নালী ব্রণ, দীর্ঘ ক্ষত তৈরি হয়, ঠিক আছে, ফিস্টুলা। আমরা আবার টেক্সটে চলে যাচ্ছি। তাহলে এখানে কি বলছে যে these include dangerous hemorrhage and fistula, a painful internal injury caused by obstructed childbirth that commonly leads to serious maternal morbidities and social exclusion. এই যে ডেঞ্জারাস কি হয়, হেমোরেজ হয়, বাচ্চা জন্ম দেওয়ার সময় অনেক হেমোরেজ হয়, রক্তক্ষরণ হয়, বা অনেক সময় তাদের যে বাচ্চা যে ন্যাচারালি ডেলিভারি হয় সেটা রাস্তাটা ছোট হয়ে যায় বাচ্চা ডেলিভারি হওয়ার সময়, তখন একটা কি হয়, পেইনফুল ইন্টারনাল ইনজুরি তৈরি হয়, রক্তক্ষরণ হয় প্রচুর। ফিস্টুলা হওয়ার ফলে বাচ্চা যে জন্ম হয় যে ন্যাচারাল প্রসেসে, সেই প্রসেসের পথ সংকীর্ণ হয়ে যায়। কেন? কজ বাই অবস্ট্রাক্টেড চাইল্ড বার্থ, যে ওই রাস্তাটা সংকীর্ণ হওয়ার ফলে প্রচন্ড রক্তক্ষরণ, প্রচন্ড ব্যথা হয়, দ্যাট কমনলি লিডস টু সিরিয়াস ম্যাটার্নাল মরবিডিটিস এন্ড সোশ্যাল এক্সক্লুশন। বন্ধাত্ব তৈরি হয়, নারীর বন্ধাত্ব তৈরি হয়। বন্ধাত্ব মানে কি?
তার বাচ্চা জন্ম হয় না, কি? ঠিক আছে? আচ্ছা, when Shilpi heard about those risks, she invited her husband Rashid to discuss pregnancy with a counselor. After hearing about the risks, Rashid agreed to delay having children for 5 years despite pressures from his parents and neighbors to produce an offspring. Offspring মানে কি বলতে পারো? কি? সন্তান। না স্যার। অফস্প্রিং মানে আচ্ছা। সন্তান। এটা অর্থটা বোঝা যাচ্ছে? আমি কি বাংলা করব এই লাইনটা নাকি নাকি তুমি না বুঝেছো? স্যার, ওকে, যে লাইনটা বুঝবা না তুমি বুঝছি। বলবা together the couple met with a female health care provider who informed them about the various family planning options available. তো যেহেতু তারা বাচ্চা একটু দেরি করে নিতে চাচ্ছে, তারা একটা ফ্যামিলি প্ল্যানিং অপশনগুলোতে আলাপ করতে গেছে। Shilpi's mother-in-law and neighbors continued to pressurize the newlyweds. Newlyweds মানে কি বলতে পারো? নতুন বিবাহিত। ইয়েস, রাইট। নতুন বিবাহিত যারা আছে তারা দুজনকে প্রেসারাইজ করছে। যে ভার্ব প্রেসার নাউন, হ্যাঁ, টু প্রেসার নাউন, প্রেসারাইজ ভার্ব, PRESSURIS, প্রেসারাইজ ভার্ব। শিল্পীর শাশুড়ি এবং মানে নেইবাররা সবাই কন্টিনিউলি তাদেরকে প্রেসারাইজ করছে যে বাচ্চা নাও না কেন। ডিপলি রুটেড কালচারাল প্র্যাকটিসেস, এই যে আমাদের এখানে বিয়ের পর বাচ্চা নেওয়ার যে প্র্যাকটিসটা, এটা আমাদের খুব ডিপ একটা কালচার এবং ট্রেডিশন। কজ দ্য রিফট, মা বাবা চাচ্ছে কিন্তু তারা চাচ্ছে না, আবার বিভিন্ন ধরনের ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম ওরা শিখতে পেরেছে যে এত অল্প বয়সে বাচ্চা নিলে সমস্যা। এই কারণে এই যে একটা তাদের মাঝে দ্বন্দ্ব কাজ করছে, কস্ট, এই দ্বন্দ্বগুলো কারণ হয়ে দাঁড়িয়েছে। আর রিফট, রিফট মানে কি বলতে পারো? রিফট মানে কি? রিফট মানে হচ্ছে একটা ফাটল, একটা ফাঁকা, একটা বিচ্ছিন্নতা তৈরি হয়েছে বিটুইন শিল্পী এন্ড রশিদ। মানে এই যে মানে ফ্যামিলি চাচ্ছে একটা, তারা চাচ্ছে আর একটা, এই যে চাওয়ার মধ্যে চাওয়ার দ্বিধাদ্বন্দ্বে তাদের দুজনের মাঝে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে, ঠিক আছে? রশিদের ফ্যামিলি চাচ্ছে যে বাচ্চা নাও, শিল্পী চাচ্ছে যে না একটু বুঝি, আমরা তো বুঝেছি, রাশিদও বুঝে, কিন্তু রাশিদ শিল্পী একদিকে, মা বাবা আরেকদিকে, তাহলে এটা একটা রিফট তৈরি করেছে তাদের মতামতের ক্ষেত্রে, একটা রিফট, একটা বিচ্ছিন্নতা, একটা ফাটল তৈরি করেছে। অ্যান্ড দেয়ার এক্সটেন্ডেড ফ্যামিলি, এবং তাদের যে সম্প্রসারিত পরিবার রয়েছে, তাদের তো পরিবার তো বড়, এই বড় পরিবারের মধ্যে এগুলো কিন্তু সমস্যা হয়। সাম অফ হুজ মেম্বার্স ইনসাল্টেড এন্ড ক্রিটিসাইজড দ্য কাপল, এবং ফ্যামিলির অন্যান্য মেম্বাররা, যেহেতু বড় ফ্যামিলি, তাদের অন্যান্য মেম্বাররা তাদেরকে ইনসাল্ট করেছে, তাদেরকে ক্রিটিসাইজ করেছে, দুজনকে, কাপলকে। আনএবল টু কনভিন্স দেয়ার ক্লোজ রিলেটিভস অফ দ্য রিস্কস, তারা তাদের যে আত্মীয় স্বজনকে কনভিন্স করতে পারলো না যে এই মুহূর্তে বাচ্চা নিলে কি কি রিস্ক হতে পারে। তারা আনএবল হইলে, অসমর্থ হলে, শিল্পী এন্ড রশিদ রিটার্ন টু দ্য কাউন্সিলর, তারা কাউন্সিলরের কাছে আবার গেল, যে পরামর্শ দিয়েছিল স্বাস্থ্য সংক্রান্ত। They took the help of a parent peer who has been trained to speak to other parents about adolescent issues. তারা আবার করলো কি, এরকম এই যে আর্লি মানে বাচ্চা নিয়ে বা আর্লি এরকম বাচ্চা নেওয়ার ফলে এরকম মা বাবা তাদের কি ধরনের সমস্যা হয়েছিল, এরকম প্যারেন্ট পিয়ার, এরকম সহকর্মী মা বাবার থেকে তারা হ্যাজ বিন ট্রেন্ড, এই প্যারেন্ট পিয়ার থেকে এরকম অভিজ্ঞতা সম্পর্কিত এরকম মা বাবার কাছ থেকে ওরা আবার ট্রেনিং নিয়েছে, কথা বলতে পেরেছে এই অ্যাডোলেসেন্ট ইস্যুগুলো নিয়ে, এই কিশোর বয়সের সমস্যাগুলো নিয়ে। শিল্পী's mother-in-law and neighbors eventually came to understand. তো যখন একজন অভিজ্ঞ মানুষকে এসে ওরা কথা বলানো হয়েছে, তখন শিল্পীর শাশুড়ি এবং নেইবাররা বুঝতে পেরেছে the harmful effects of early pregnancy and mother and child, যে এত অল্প বয়সে বাচ্চা নিলে কি ধরনের মানে সমস্যা হয়, এগুলো তারা বুঝতে পেরেছে। Today the village no longer pressurizes the couple. আজকে এই গ্রামবাসী আর তাদেরকে প্রেসার করছে না। Their parents and neighbors now support them. তাদের প্যারেন্টসরা, তাদের নেইবাররা তাদেরকে সাপোর্ট করেন, স্পিক আউট এগেইনস্ট আর্লি ম্যারেজ এন্ড প্রেগন্যান্সি। ঠিক আছে, তাহলে এটা গেল। এখানে আমাদের একটা ব্ল্যাঙ্কস আছে, তুমি এটা করবা বাসায়, একটু হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? এটা বাসায় করবা। আচ্ছা, তারপরে দেখো এখানে আমাদের আর কি আছে, আমরা কি এটা পড়বো আজকে লেসন 5? হ্যাঁ,
পড়া যায়, পড়ান। ওকে, দেখো এখানে লেসন 5 এ বলছে অ্যামেজিং চিলড্রেন এন্ড টিনস হু হ্যাভ চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। অ্যামেজিং অর্থ কি বলতে পারো? অ্যামেজিং, কি স্যার? এই যে এই যে অ্যামেজিং অর্থ কি? অ্যামেজিং চিলড্রেন, অ্যামেজিং অর্থ কি? আপনার না, মানে অ্যামেজিং অর্থ কি? এই যে দেখতে পাচ্ছ না? অসাধারণ। হ্যাঁ, অসাধারণ শিশু এবং টিনস। টিনস বলতে কি বুঝছো তুমি বলতো? টিনস হচ্ছে যারা হচ্ছে 13 থেকে হচ্ছে 19 এর ভিতরে। টিনেজার যারা যারা হ্যাঁ, অসাধারণ শিশু এবং টিনস হু হ্যাভ চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, যে কিছু অসাধারণ শিশু, অসাধারণ কিছু টিনেজার রয়েছে যারা বিশ্বটাকে পরিবর্তন করে দিচ্ছে, এদের কথা বলছে এখানে। নাও শেয়ার দ্য ফলোইং ইন্ট্রোডাকশন উইথ এ ফ্রেন্ড। কি বলছে যে ইটস এন অ্যাডাল্টস ওয়ার্ল্ড, এই পৃথিবীটা বয়স্ক মানুষদের, যারা পরিণত বয়স্ক মানুষদের, বয়স্ক না ঠিক, অ্যাডাল্টস মানে হলো যারা পরিণত বয়স্ক, they make the decisions, create the laws, make the money and have all of the freedoms। এই অ্যাডাল্টসরা কিন্তু সবকিছু করছে, সিদ্ধান্ত নিচ্ছে, আইন তৈরি করছে, টাকা পয়সা ইনকাম করছে, সব ধরনের ফ্রিডম তারা পাচ্ছে। বাট there have been exceptions, যে সবকিছু অ্যাডাল্টরা করে সব সময় এমন না, কিন্তু অনেক সময় এক্সেপশনও আছে। টেক ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ ধরো, দিস দিস চাইল্ড ভিশনারিজ। আচ্ছা, ভিশনারি অর্থ কি বলতে পারো? না। এই স্বপ্ন দ্রষ্টা, যারা স্বপ্ন দেখে, ড্রিমার। এই চাইল্ড ড্রিমার যারা, শিশু বয়সেও যারা স্বপ্ন দেখতে পারে, ভিশনারিজ, boys and girls who have changed our world through their good actions or examples। যে এই শিশু বয়সে যারা আছে স্বপ্নদ্রষ্টা, ড্রিমার, তারাও কিন্তু, এই ছেলে মেয়েরা এরাও কিন্তু পারে পৃথিবীটাকে পরিবর্তন করতে তাদের ভালো কাজের মাধ্যমে অথবা উদাহরণের মাধ্যমে। Some have mobilized millions for a good cause। mobilized অর্থ কি বলতে পারো? আহা। Some have mobilized, influenced, প্রভাবিত করেছে, অনেক মানুষকে তারা প্রভাবিত করেছে, মোবিলাইজ করেছে। ইন্সপায়ার্ড, মোবিলাইজড মানে ইন্সপায়ার্ড করেছে মিলিয়ন মানুষকে ফর গুড কজ। Others have moved us simply by their generous and hopeful view of humanity। আরো অনেকে আমাদেরকে মুভড, মুভড মানে কি বোঝাচ্ছে এখানে? মুভড মানে কি বোঝাচ্ছে? রবি, জি এখানে স্যার বলেন। মুভড বলতে কি বোঝাচ্ছে তুমি বুঝতে পারছো? এখানে মুভড মানে কি? নড়াচড়া করা নাকি অন্য কিছু? মানে কি বলে এটাকে, পরিবর্তন করা হয়েছে এরকম কিছু। হ্যাঁ, আদার্স হ্যাভ মুভড আস মানে আদার, অন্যান্য অন্যান্য বাচ্চারা আমাদেরকে মুভড করেছে, আমাদেরকে মুভ করেছে, আমাদেরকে আশ্চর্য করেছে, আমাদেরকে প্রভাবিত করেছে। তাদের সিম্পলি, খুব স্বাভাবিকভাবে, বাই দেয়ার জেনারাস অ্যান্ড হোপফুল ভিউ অফ হিউম্যানিটি, মানবতার প্রতি তাদের যে একটা আশাবাদী এবং একটা উদার দৃষ্টিভঙ্গি, এর মাধ্যমে তারা আমাদেরকে মুভড করেছে, তারা আমাদেরকে প্রভাবিত করেছে। লেটস read about some of these amazing young people। অসাধারণ কিছু এই ইয়াং পিপল যারা আছে, এদের সম্বন্ধে আমরা এখন জানবো। প্রথমে একজনের কথা বলা হচ্ছে, ডিলিন মহালিঙ্গম। এই যে একটা ছেলে, ডিলিন মহালিঙ্গমের কথা বলছে। এই যে at the age of 9, Dylan Mahalingam became the co-founder of Lil's MDGs। একটা প্রতিষ্ঠান দ্বারা করিয়েছে, লিলস এমডিজিস, এটা সে কো-ফাউন্ডার। এটা কেমন প্রতিষ্ঠান? a non-profit international development and youth empowerment organization। এই লিল ফাউন্ডেশনটা হলো একটা অলাভজনক আন্তর্জাতিক ইউথ যারা আছে তাদের ডেভেলপমেন্ট করার জন্য, তাদের এম্পাওয়ারমেন্ট করার জন্য, তাদেরকে ক্ষমতায়ন করার জন্য একটা অর্গানাইজেশনস। Lil's MDG's mission is to use the power of the digital media। লিল যে এটা প্রতিষ্ঠান আছে, এদের কাজ কি? এদের কাজ হলো টু ইউজ দ্য পাওয়ার অফ দ্য ডিজিটাল মিডিয়া। ডিজিটাল মিডিয়া ব্যবহার করে, কেন?
টু এনগেজ চিলড্রেন, শিশুদেরকে নিয়োজিত করা, এনগেজ মানে নিয়োজিত করা, এমপ্লয় করা ইন দ্য ইউনাইটেড নেশনের যে একটা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল আছে, মিলেনিয়াম সহস্রাব্দী যে গোল, অর্থাৎ ইউনাইটেড নেশন কিন্তু বিভিন্ন রকমের মানে টার্গেট দেয় বিশ্বকে, বিশ্বের মানুষদেরকে সবাইকে স্বপ্ন দেখায়। তারা একটা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল পৃথিবীকে দিয়েছে যে তোমরা মিলেনিয়াম ডেভেলপমেন্ট করতে হলে আমাদের এই অবজেক্টিভ রয়েছে, আমরা এগুলো অর্জন করতে হবে। তো এই সংস্থাটা লিলস এমবিজিস এই মিলেনিয়াম মানে ইউনাইটেড নেশনের এই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল নিয়ে কাজ করে। হিজ অর্গানাইজেশন হ্যাজ মোবিলাইজড তার প্রতিষ্ঠান প্রভাবিত করেছে মোর দেন 3 মিলিয়ন চিলড্রেন, 3 মিলিয়ন চিলড্রেনদেরকে মোবিলাইজ করেছে অ্যারাউন্ড দ্য গ্লোব। এই সমস্ত বিশ্বব্যাপী তারা 3 মিলিয়ন শিশুদেরকে তারা ইনফ্লুয়েন্স করেছে, মোবিলাইজ করেছে, সম্পৃক্ত করেছে। কি জন্য? টু রেইজ $7,80,000 তারা সংগ্রহ করেছে ফর সুনামি রিলিফ। সুনামি রিলিফের জন্য, সুনামি হলে, সুনামি তো বুঝো মানে সমুদ্রে যে ঝড়, এটা জি। পানি যে ধেয়ে আসে হলে যা হয় আর কি। সুনামি আক্রান্ত মানুষ হলে যাতে মানুষকে সহযোগিতা করা যায়, সেক্ষেত্রে তারা এই একটা ফান্ড গঠন করেছে যে $7,80,000 তারা রেজ করেছে একটা ফান্ড, and more than $10 million for hurricane relief, এবং তারা $10 million তারা রেজ করেছে হেরিকেন আক্রান্ত মানুষ যারা হেরিকেনে আক্রান্ত হবে, ঝড়ে, তাদেরকে রিলিফ দেওয়ার জন্য এই টাকাটা সংগ্রহ করেছে, এই ফান্ড গঠন করেছে। He has built a dormitory in Tibet. তিব্বতে তারা একটা থাকার জায়গা নির্মাণ করেছে, ডরমিটরি হোস্টেল টাইপের। মোবাইল হসপিটাল ইন ইন্ডিয়াতে একটা মোবাইল হসপিটাল, যেটা মোবাইল যেরকম আমরা ইজিলি মানে বহন করতে পারি, এই হসপিটালটাও বিভিন্ন জায়গায় মুভ করানো যায়। অ্যান্ড স্কুল প্লেগ্রাউন্ড, এবং একটা স্কুল প্লেগ্রাউন্ড তৈরি করেছে সার্ভিং এইডস অরফানস ইন ইউগান্ডাতে এইডস যারা আক্রান্ত রয়েছে তাদের জন্য একটা প্লেগ্রাউন্ড তৈরি করেছে, স্কুল প্লেগ্রাউন্ড। ডিলিন ইজ আ ইয়ুথ স্পিকার ফর দ্য ইউনাইটেড নেশনস এর জন্য ডিলিন একজন ইয়ুথ স্পিকার, মানে যুবক, সে কথা বলে, সেখানে বক্তা। এবার আরেকজনের কথা বলছে, Alexandra Alex Scott was born in Connecticut in 1996 and was diagnosed with a neuroblastoma নামে একটা রোগে আক্রান্ত হয়েছে, সেটা ডায়াগনোস করে পাওয়া গেছে। A type of childhood cancer, এটা নিউরোব্লাস্টোমা এক ধরনের শিশুকালে হওয়া একটা ক্যান্সার। Shortly before she turned 1, 1 বছর বয়স হওয়ার সাথে সাথেই তার এই রোগটা ধরা পড়েছে। In 2000, just after turning 4, যখন তার বয়স 4 বছর হয়ে গেছে 2000 সালে, she informed her mother that she wanted to start a lemonade stand to raise money for doctors to help children. সে তার মা বাবাকে বললো যে আমি একটা লেবুর শরবতের দোকান খুলতে চাই, একটা স্ট্যান্ড করতে চাই, এবং এটার মাধ্যমে টাকা তুলে আমি ডক্টরদেরকে হেল্প করতে চাই, তারা যাতে শিশুদেরকে সহযোগিতা করে। Her first lemonade stand raised $2,000 and led to the creation of Alex Lemonade Stand Foundation. এবং এই যে তার যেটা চিন্তা, এই চিন্তা থেকে কিন্তু সে লেমনেড স্ট্যান্ড তৈরি করতে পেরেছে, এবং এটা পরবর্তীতে একটা ফাউন্ডেশন হয়ে গেছে। অ্যালেক্স কন্টিনিউড হার লেমনেড স্ট্যান্ডস থ্রু আউট হার লাইফ, সমস্ত জীবনব্যাপী সে এই স্ট্যান্ডটা চালিয়ে গেছে। আলটিমেটলি রেজিং ওভার $1 million টুয়ার্ডস ক্যান্সার রিসার্চের জন্য সে $1 million এটার মাধ্যমে সে কালেকশন করেছে। She passed away in August 2004 at the age of 8. সে কিন্তু 8 বছর বয়সে মারা গেছে। Today Alex Lemonade Stand sponsors a national fundraising weekend in the United States which is popularly known as a Lemonade Days. USA তে কিন্তু এটা বর্তমানে একটা লেমনেড ডে হিসেবে পালন করা হয়, এবং তারা স্পন্সর করে অ্যালেক্সাস লেমনেড স্ট্যান্ড স্পন্সর করে ন্যাশনাল ফান্ডরাইজিং উইকেন্ড।
ওইখান থেকে তারা টাকা সংগ্রহ করে মানুষের জন্য এই ক্যান্সার each year as many as 10,000 volunteers at more than 2,000 Alexis Lemon stands make a difference for children স্যার একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিন, with খিদা লাগছে। cancer. আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এখানে থাক নাকি? থাকবে আচ্ছা স্যার, নাকি শেষ করবো এটা? লম্বা আছে অবশ্য। আচ্ছা থাকুন। ঠিক আছে, থাক তাহলে আজকে। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। সালাম।